এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। অনুশ্রীকে রাখো। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। সন্ধ্যে 7টা মানে এক্সপ্রেস অনলাইন। আমি অনুশ্রী, আমার সাথে আছে আমাদের ডেস্ক পার্সন সুকন্যা মজুমদার। নমস্কার। দেখো, রোজ সন্ধ্যে 7টা মানে কিন্তু এক্সপ্রেস অনলাইন আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠান। এই অনুষ্ঠান কিন্তু বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। অনেক দর্শকই আমাদের এই কথাটা জানিয়েছেন ব্যক্তিগতভাবে। আর এখানে সাধারণত আমরা আমাদের রাজ্যের যে সমস্ত জেলার প্রতিনিধিরা আমাদের রয়েছে, আমাদের সেই সমস্ত প্রতিনিধিদের সঙ্গে একদম মানে সরাসরি কথা বলে থাকি সেই জেলার গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সেই খবরের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বা সারাদিন সেই খবরের কি আপডেট হলো সেই সমস্ত কিন্তু তথ্য আপডেট আমাদের দিতে থাকে আমাদের প্রতিনিধিরা। এবং অবশ্যই এর মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে আরো গুরুত্বপূর্ণ খবরের বিষয় সম্পর্কে অবগত করি। আজকেও তাই সেরকমই আমাদের একাধিক জেলায় যে সমস্ত গুরুত্বপূর্ণ, তুমি জানো আজকে সারাদিন রাজ্যে বেশ কয়েকটি জেলাতে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ খবর হয়েছে, ঘটনা ঘটেছে। এবং তার উত্তরে বা তার প্রত্যুত্তরে সেখানকার পরিস্থিতি ঠিক কিরকম, প্রশাসনিক সংগঠন কি অবস্থায় রয়েছে, সেই সমস্ত একাধিক বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা থাকবে। তোমাকে একটা জানাই যে প্রথমেই একটু উত্তরবঙ্গের দিকে যাই। শিলিগুড়ি শহরে দুই গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ হয়, ঠিক আছে, গত কয়েকদিন আগে। তো সেই গোষ্ঠীর মধ্যে সেই সংঘর্ষের জেরে একাধিক বাড়ি কিন্তু ভাঙচুর করা হয়, আহত হয়েছে বেশ কয়েকজন শিশু সহ মহিলা, এবং ঘরদুয়ার ভাঙচুর করা হয়েছে। এরকম একটা বিচ্ছিন্ন একটা পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছে। এবং তার জেরে বিশ্ব হিন্দু পরিষদ যেটা রয়েছে তারা কিন্তু গোটা শহরে, শিলিগুড়ি সহ গোটা শহরে কিন্তু 24 ঘন্টার জন্য বন্ধ ডেকেছে। এবং দেখো, হঠাৎ করে অঘোষিত একটা বন্ধ, তুমি জানো যে একদিনের যদি 24 ঘন্টার জন্য যদি বন্ধ হয় তাহলে সেই শহরের জনজীবন কতটা চরম ভোগান্তির মধ্যে পড়ে সাধারণ মানুষ। এবং আমরা সারাদিন সেই নিউজ দেখিয়েছি যে একাধিক দোকানপাট কিন্তু বন্ধ, এবং পুলিশ পিকেটিং রয়েছে, যানজটও রয়েছে বন্ধ, সে ঠিকভাবে যানজট চলাচল করতেও পারছে না। এবং জায়গায় জায়গায় পুলিশ পিকেটিং রয়েছে যে এই সংঘর্ষ যেন আর এটা না বাড়ে এবং পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে আসা যায় তার জন্য বারবার করে পুলিশ কিন্তু সচেতন রয়েছে। আগে সেই প্রতিবেদন একটা দেখাই শিলিগুড়িতে কি ঘটেছে, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। গত শুক্রবার একটি গুজবকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হলে এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বাড়িতে হামলা চালায়, আসবাবপত্র ভাঙচুর করে, মাটিগাড়ায় একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এতে একটি শিশু সহ পরিবারের সদস্যরা গুরুতর আহত হন। স্থানীয়দের অভিযোগ, মাটিগাড়া থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, বরং হুমকি দিয়েছে। এই নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ সোমবার 24 ঘন্টার জন্য শিলিগুড়ি শহরে বন্ধের ডাক দেয়। সোমবার শিলিগুড়িতে বন্ধের প্রভাব স্পষ্ট, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, যান চলাচল কম এবং প্রায় সমস্ত দোকানপাট বন্ধ। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জায়গায় জায়গায় চলছে পুলিশি পিকেটিং, টহল দিচ্ছে পুলিশের বাইক বাহিনী। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কেমনটাই পরিস্থিতি ওখানকার একেবারে দেখো, উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ শহর বলা যেতে পারে হচ্ছে শিলিগুড়ি। এবং সেখানে এত বড় একটা শহর, এবং এই শহরে মানে একদম প্রাণ কেন্দ্র হচ্ছে শিলিগুড়ি শহর। সেই শহর কিন্তু 24 ঘন্টা ধরে বন্ধ ডাকার ফলে 24 ঘন্টা ধরে বন্ধ রইল। এবং বিশ্ব হিন্দু পরিষদ যে বন্ধের ঘোষণা করেছিলেন তার ফলে কিন্তু 24 ঘন্টা তুমি দেখলে একাধিক দোকানপাট বন্ধ। কিন্তু তুমি দেখো এই পরিস্থিতিতে ওটা না বিশ্ব হিন্দু পরিষদ রেখেছে কেবলমাত্র একটি শহরকে কেন্দ্র করে। কিন্তু সেই শহরে যে সমস্ত সরকারি যে সমস্ত
আধিকারিকরা রয়েছেন বা সরকারি স্কুল কলেজরা রয়েছে, স্কুল কলেজে যে সমস্ত পড়ুয়ারা রয়েছে, এই যে যানজট হলো, মানে যান চলাচল যে হলো না, যে বন্ধের জন্য যান চলাচল হলো না, তার ফলে একটা বিপর্যস্ত পরিস্থিতির সৃষ্টি হলো গোটা শহর জুড়ে। যাদের হয়তো রোজকার যাতায়াতের ক্ষেত্রে, রোজকার অফিস আদালত স্কুল কলেজ, সে সমস্ত পড়ুয়ারাও সমস্যার মধ্যে পড়লেন একাধিকবার। মানে এই যে অঘোষিত বন্ধ, তুমি দেখো শুধুমাত্র দুই গোষ্ঠীর মধ্যে একটা সংঘর্ষ, তার নিজেদের মধ্যে একটা সংঘর্ষ, এবং তার ফলে এই পরিস্থিতি থেকে এই পরিস্থিতি। এটা কিন্তু সোমবার হয়েছিল, সোমবার থেকে শুক্রবার এই পরিস্থিতি হয়েছে। তারপরে এই সোমবার কিন্তু সেই বন্ধটা ডেকেছে হিন্দু পরিষদ। এবং একটা বন্ধ মানে যেমন একটা জনজীবনের একটা বিপর্যয় ঘটায়, এবং একটা ব্যবসায়ী যে সমস্ত সমিতিরা রয়েছেন, একদিনের গোটা ব্যবসা বন্ধ। হ্যাঁ একদম। সেক্ষেত্রে তুমি বুঝতে পারছো যে এই একটা দিনের বন্ধ, এই 24 ঘন্টার বন্ধ কিন্তু গোটা ওই যে শিলিগুড়ি শহরের জনজীবন প্রত্যেকটা মানুষের মধ্যে একটা প্রভাব ফেলেছে। মানে নিত্য যাতায়াতকারী যে সমস্ত মানুষরা রয়েছে তারাও কিন্তু ভোগান্তিতে পড়ছেন, কারণ একাধিক জায়গায় তুমি দেখলে যে যেমনটা রাস্তা পুরো ফাঁকা, শিলিগুড়ির মধ্যে একটা বন্ধ থাকবে, ব্যবসা দোকানপাট বন্ধ রয়েছে একাধিক, কেন বেশ প্রত্যেক দোকানই প্রায় বলা যেতে পারে বন্ধ, দোকানপাট বন্ধ, যান চলাচল বন্ধ। তাহলে তুমি বুঝতে পারছো যে হঠাৎ করে একটা জায়গায়, তোমাকে বলে রাখি করোনার সময় আমাদের যে লকডাউন হয়েছিল, হঠাৎ করে একটা বিপর্যয়, তো কোয়ারেন্টাইন হয়েছিল, একটা বিপর্যয় হয়েছিল, একটা দিনের বন্ধ কিন্তু তাহলে মানুষের মধ্যে তুমি দেখো কতটা একটা ভোগান্তির পরিস্থিতি সৃষ্টি করে, যে আমরা বলতেই পারি। আমরা এটাও দেখলাম যে আর যাতে কোনো না অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জায়গায় কিন্তু দেখা গেল যে জায়গায় জায়গায় পুলিশি পিকেটিং বসানো হয়েছে। এমন হয়েছে এই সংঘর্ষে কিন্তু গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সেগুলো বিক্ষিপ্তভাবেই হোক যেভাবেই হোক, কিন্তু এটা খুবই এটা খুবই আর কি মানে এই ধরনের ঘটনা ঘটুক সমাজে, এই ধরনের ঘটনা যেন কোথাও গিয়ে আমাদের সমাজকে কিছুটা পিছিয়ে দেয়, মানে যে কারণেই সংঘর্ষ হোক গোষ্ঠীর মধ্যে, সেটা এই জায়গায় কেন পৌঁছালো, যে একটা সংঘর্ষ সেটা থেকে এতটা মারামারি বা এতটা উত্তেজনা সৃষ্টি হলো, গাড়ি বাড়ি জ্বালিয়ে দেওয়া, শিশুরা আহত হচ্ছে। তুমি বোঝো যে সংঘর্ষের মধ্যে হয়তো কোনোভাবেই প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনোভাবেই হয়তো শিশুদের কোনো যোগাযোগই নেই, কিন্তু তার ফল ভুগতে হচ্ছে শিশুদের। একাধিক জন আহত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে, মানে প্রচন্ড একটা অপ্রীতিকর পরিস্থিতি গোটা শিলিগুড়ি শহর জুড়ে একদম। এবং মাটিপাড়া থানায় পুলিশ যে অভিযুক্ত করেছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপই কিন্তু পুলিশ নেয়নি। এটা কিন্তু একটা খুব বড় ঘটনা বা বড় অভিযোগ বলা যেতে পারে। স্থানীয় মানুষজন বলছেন যে এই যে সংঘর্ষ হয়েছিল দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হওয়ার পরে সাধারণ মানুষ কিন্তু পুলিশের কাছে গিয়েছিল, প্রশাসনের কাছে গিয়েছিল, কিন্তু প্রশাসন কি কোনো পাত্তা দেয়নি, কোনো প্রশ্ন উঠছে। এখন যখন বন্ধ হয়েছে, তুমি আজকের ছবি দেখলে, যখন সংঘর্ষগুলো লাগাতার হয়ে গেছে তখন কিন্তু পুলিশকে সেভাবে সক্রিয়ভাবে দেখা যায়নি। তখন যদি পুলিশ শক্ত হাতে সেটাকে দমন করতো, তাহলে আজকে এই পরিস্থিতিতে পৌঁছাতে হতো না। তার জায়গায় দেখা গেল যে বন্ধ ডাকা হয়েছে, তারপরে কিন্তু পুলিশের পিকেটিং, জায়গায় জায়গায় পুলিশের পিকেটিং হয়েছে, জায়গায় জায়গায় গেলে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়নি। একদমই সেটা একদম বলছেন, তো অনেকেই বলছেন এই কথা যে অভিযুক্তদের মানে সেই যে সংঘর্ষের সময়, সেই দিন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখন কিন্তু পুলিশের আগে এগিয়ে যাওয়া উচিত ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। সেক্ষেত্রে দেখা গেল পুলিশ তখন নিষ্ক্রিয়, যখন বন্ধ চলছে তখন পুলিশকে দেখা যাচ্ছে সক্রিয়, এবং তারা যাতে আর কোনো না অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপর। এই কথাটাও বলা হয়েছে, আর কোনো ওই অপ্রীতিকর ঘটনাটা কেন ঘটলো, সেই ঘটনা থেকে আজকের এই পরিস্থিতিতে কেন পৌঁছাতে হলো মানুষকে। পুলিশ প্রশাসন যদি তখন শক্তভাবে সেটা দমন করতো, তাহলে এই পরিস্থিতি হতো না। কোথাও গিয়ে সমস্ত মানুষের একটা দিনের বিপর্যয় বা একটা দিনের এই 24 ঘন্টার যে ভোগান্তির শিকার হতে হলো, সেটা মানুষকে হতে হতো না। তাহলে প্রত্যেক জায়গায় তুমি দেখেছো যে কোনো সমস্যার ক্ষেত্রে, যে কোনো ঘটনার ক্ষেত্রে কিন্তু পুলিশের প্রশাসনের যে ভূমিকা বারবার প্রশ্নের মুখে পড়েছে। রাজ্যের একাধিক জেলায় একাধিক জায়গায় কিন্তু এটা কিন্তু মানে পুলিশের যে ভূমিকা সেটা কিন্তু প্রশ্নের মুখে পড়েছে। নিরাপত্তার একটা তো একদম প্রশ্ন তো থাকেই, যে পুলিশের নিরাপত্তাটা কোথায়, মানে যেখানে সাধারণ মানুষ বলছেন যে আমরা গিয়ে প্রশাসনের অভিযোগ দায়ের করেছিলাম, সেখান থেকে করেছি, কিন্তু কোনো সুরাহা হয়নি, মানে পুলিশ আসেনি, অভিযুক্তদেরকে কিন্তু কোনোভাবেই গ্রেফতার করাও হয়নি, বা এর ক্ষেত্রে এই পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ একেবারে নিষ্ক্রিয়, মানে কোনো একেবারে। যখন আজকে দেখা গেল যে বন্ধ চলছে, গোটা শিলিগুড়ি শহর একেবারে প্রায় বলা যেতে পারে নিশ্চুপ, খালি, মানে তুমি দেখেছো যে শিলিগুড়ি একটা গুরুত্বপূর্ণ জায়গা, মানে উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ জায়গা বলা যেতেই পারে একটা শহর, সেখানে
এত মানুষের রোজগার, মানে উত্তরবঙ্গে আমরা যদি আরো উত্তরবঙ্গে আরো উপরের দিকে যাই, যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলার মানুষরা কিন্তু রোজগার আসেন শিলিগুড়িতে তাদের রুজি রুটির জন্য। শিলিগুড়িতে এসে কেউ হয়তো ব্যবসা করছেন, কেউ হয়তো নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম সারছেন এবং তারপরে আবার সে নিজেদের জেলায় জেলায় ফিরে যাচ্ছে। তাহলে শিলিগুড়ি উত্তরবঙ্গের একটা গুরুত্বপূর্ণ শহর, সেই শহরে 24 ঘন্টা বন্ধ। তুমি বুঝতে পারছো, মানে একটা দিন গোটা শুধু ওই শহরটা বলবো না, ওই শহরকে কেন্দ্র করে যে সমস্ত জেলাগুলো রয়েছে তাদেরও কিন্তু জনজীবন কোথাও গিয়ে হলে একটু হলেও কিন্তু ব্যাহত হয়েছে বলা যায়। উত্তরবঙ্গের দিকে আরো একটু যাই, তুমি দেখো আমাদের দক্ষিণবঙ্গের দিকে একটা খামখেয়ালিপনা একটা আবহাওয়া চলছে, কিন্তু উত্তরবঙ্গে কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি আমরা দেখেছি প্রত্যেক বাড়ি ঠিক প্রাক বর্ষার মুহূর্তে প্রবল বৃষ্টি হয় উত্তরবঙ্গের দিকে এবং একাধিক জেলা কিন্তু বন্যাগ্রস্ত হয়ে পড়ে এবং তার ফলে হয়েই থাকে। এবার সেম পরিস্থিতি বা ওই রকমই পরিস্থিতি কিন্তু লাগাতার চলছে উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরে। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার ফলে কিন্তু প্রত্যেক নদীতে জলস্তর অনেকটা বেড়ে গেছে। রায়ডাক নদীতেই আমরা যেটা দেখাবো সেখানে কিন্তু জলস্তর অনেকটা বেড়ে গেছে। তার ফলে যদিও তুমি দেখবে এখন কিন্তু সেভাবে দেখা যায় না বাঁশের তৈরি যে অস্থায়ী সেতু, মানে যে সাঁকো আমরা যেটাকে বলতাম, আমরা খুব ছোটবেলায় হয়তো সেগুলো দেখেছি। প্রত্যেক ক্ষেত্রে দেখেছি যে নদী যতটাই সরু হোক না কেন সেখানে কিন্তু পাকা বাঁধের একটা দাবি থাকে বা পাকা বাঁধ হয়েওছে, কিন্তু উত্তরবঙ্গের বেশ কয়েকটা জায়গায় কিন্তু দেখা যায় যে পাকা বাঁধের হয়নি এবং পাকা বাঁধের দাবিতে বারবার মানে ওই নদী তীরবর্তী যে সমস্ত মানুষরা রয়েছেন বারবার দাবি করেছে, বাঁধ ভেঙেছে এবং প্রত্যেক বছর এই বর্ষা প্রাক বর্ষা থেকে বর্ষার সময়টা কিন্তু তাদের এভাবেই দিন কাটাতে হচ্ছে। পরিস্থিতি খুবই খারাপের দিকে, একেবারে পরিস্থিতি খুবই খারাপের দিকে। এবং তুমি দেখবে যে নদীকে কেন্দ্র করে যে সমস্ত নদী ভাঙন সেগুলোও একটা একটা করে শুরু হতে থাকে, তার ফলে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। আগে দেখাই তোমায় সেই প্রতিবেদনটা একটু দেখে নেব। হ্যাঁ, একেবারেই দেখে নিয়ে গেছে এই প্রতিবেদন। দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের আশঙ্কা ছিল যে কোনো মুহূর্তে সাঁকোটি ভেঙে যেতে পারে এবং সেই আশঙ্কাই এবার সত্যি হলো। এর ফলে জালদোয়া ঘাট দিয়ে রামপুরের সঙ্গে বক্সিরহাট ও তুফানগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত 46 বছর ধরে এই তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা রায়ডাক নদীর উপর একটি সেতু তৈরির দাবি জানিয়ে এসেছেন। তাদের এই দাবি আজও পূর্ণ হয়নি। দরজাকলাটা আজকে ভেঙে গেছে, তাতে ওখান যদি ওই দিক দিয়ে ঘুরে যাইতে যায় মোটামুটি 40-50 কিলোমিটার ঘুরতে হবে। এদিকে নৌকা চালু আছে, তখন কোনো অসুবিধা হবে না। স্থানীয়দের মতে একটি পাকা সেতু তৈরি হলে তুফানগঞ্জ 2 ব্লক যেমন উপকৃত হবে, তেমনি অসম, বাংলা ও ভুটানের মধ্যে যাতায়াত সহজ হবে। এর ফলে তুফানগঞ্জ 2 ব্লক তথা তুফানগঞ্জ মহকুমা বাণিজ্য ক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে। ওটা থাকলে তাড়াতাড়ি হয়ে যায় নর্মালি, মানে আপনার 20 থেকে 22 কিলোমিটারের মতো শর্ট হয় আমাদের এই সেটা দিয়ে সাঁকোটা দিয়ে পার হতে। আর নৌকো দিয়ে অনেক টাইপের নৌকো, এখন জল বেড়েছে সেই জন্য নৌকোতেও টাইম লাগছে। এখন আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা সাঁকোটা যদি হয়ে যায় তাহলে ভালো হয়। বর্তমানে জল কমতে শুরু করায় নৌকো দিয়েই পারাপার করতে হচ্ছে বাসিন্দাদের। তবে ফের যদি ভারী বৃষ্টিপাত হয় আশেপাশের বাড়িতে জল ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখলে কি পরিস্থিতি ওখানকার, একদমই খুব বাজে পরিস্থিতি। এবং স্থানীয়রা বলছেন যে বিগত 46 বছর ধরে পাকা বাঁধের দাবি জানানো হচ্ছে কিন্তু হয়নি। 46 বছর, তুমি ভাবতে পারছো কি অবস্থা? মানে এটা তো সভ্যতার বর্বরতা বলা যেতে পারে। মানে যেখানে আমরা এদিকে এত এগিয়ে যাচ্ছি সেখানে 46 বছর ধরে ওই নদী পাড়ের মানুষদের দাবি যে একটা পাকা বাঁধ, কারণ প্রত্যেক বছরই ওইভাবে ওদের মানে এই পরিস্থিতির সৃষ্টি হয় এবং এই জল পেরিয়ে ওদের যাতায়াত করতে হয়, নৌকা দিয়ে পারাপার করতে হয়। এবং যেটা বললো যে এই যে পাকা বাঁধ এটা যদি তৈরি হয় তাহলে তুফানগঞ্জ এবং আরো পাশাপাশি যে সমস্ত জায়গাগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু যোগাযোগ অনেকটাই বেশি হবে, অনেকটা তাড়াতাড়ি হবে, সহজ। এবং স্থানীয় একজন বললেন যে এই যে বাঁধ ভেঙে গেছে এখন তো তবু পারাপার করা যাচ্ছে, এরপরে যখন বর্ষা আরো বাড়বে, বৃষ্টি আরো বাড়বে, জল আরো বাড়তে থাকবে, তখন কিন্তু পারাপার করা যাবে 40 কিলোমিটার ঘুর পথে তাদের যেতে হবে। এটাও তুমি ভাবো 40 কিলোমিটার, মানে মানুষের আমরা এই যে যোগাযোগ ব্যবস্থার এত উন্নত, আমরা বললে থাকি যে আমাদের রাজ্যে যোগাযোগ কিন্তু প্রচন্ড উন্নত। কোথাও গিয়ে কি মনে হয় না যে এই জায়গাগুলো কোথায় রয়েছে, এই উন্নয়ন এদের কাছে কেন পৌঁছাচ্ছে না? তো বলা যেতে পারে প্রশাসনিক খামতি। প্রশাসনের খামতি, মানে এই খামতিটা কেন হচ্ছে একটা জায়গায়? আমি বলছি না যে এখন কোন রাজনৈতিক দল রয়েছে, আগে কোন রাজনৈতিক দলের সময় থেকে এই যে দাবি 46টা বছর, কিন্তু
বিষয় হচ্ছে মানুষগুলো তো একই রয়েছে, দলটা পরিবর্তন হয়েছে, মানুষগুলো এক রয়েছে, মানুষের দাবি এক আছে, মানুষের সমস্যাটাও একই আছে, কিন্তু কোনো পরিবর্তন সুরাহা নেই, কোনো উন্নয়ন নেই। মানে খুব ভয়াবহ অবস্থা বলা যেতে পারে। এখন তুমি দেখো, এখন প্রাক বর্ষা চলছে মরশুম, এরপরে বৃষ্টি আরো বাড়বে, পুরো বর্ষাটাই পড়ে আছে, তখন কি পরিস্থিতি, একেবারে তখন কি পরিস্থিতি হবে? তার ফলে তো তুমি দেখো ওখানকার যে সমস্ত জায়গায় একাধিকবার তারা বলেছে যে নদীর যে বাঁধ ভাঙন, নদীর যে পাড় ভাঙন, পাড় ভেঙে গিয়ে নদী কিন্তু ক্রমশ নদী গর্ভে ঢুকে গেছে, একাধিক জায়গা মানে জমি জায়গা বাড়ি এগুলো আমরা দেখি, এবং যখন বৃষ্টি বাড়ছে এগুলোর সাথে কিন্তু তাদেরকে মোকাবিলা করতে হচ্ছে। আমরা আগেও এই ধরনের প্রতিবেদন অনেক দেখিয়েছি, তুমি জেনে থাকবে, যেখানে কিন্তু ওরা বলেছে যে বর্ষা এলে রীতিমতো রাত জেগে থাকতে হয়, কখন বান চলে আসবে এবং কখন জল গ্রামে এসে প্রবেশ করবে, তখন কি করতে হয়। ওরা বলছে যে বাড়িতে যে স্বাভাবিকভাবে কোনো শেল্টার নিতে হবে বড়, হ্যাঁ, এবং তার জন্য সজাগ থাকতে হচ্ছে। মানে তুমি দেখো প্রশাসনের কতটা গাফিলতি, তাতে রাত বলছেন যে আগে কয়েকদিন আগে আমরা একটা প্রতিবেদন দেখেছিলাম যে আমরা মানে পালা করে রাত জেগে থাকি, বাঁধের কাছে গিয়ে দেখতে থাকি যে জল কতটা উঠলো, এই কি তাহলে গ্রামে প্রবেশ করছে, এই কি তাহলে পরিবার নিয়ে আমাদের দাবি জানিয়েছে, তারপরও কোনো না হয়নি। তার শুধু তাদের একটাই দাবি যে একটা পাকা বাঁধ তৈরি হোক, পাকা বাঁধ নির্মাণ হোক, যেখানে যাতে 40 কিলোমিটার ঘুরে না যেতে হয়, সেটাও একটা। এবং এই প্রত্যেকবার বর্ষা আসা মানেই যে ঘরবাড়ি চলে যাওয়া, বাড়ি ছাড়া হওয়া, মানুষকে মানে নিজেদের ধরো পরিবার সন্তান জমি চলে যাবে, কোথায় যাবো, এই যে বিষয় প্রত্যেকবার এই যে একটা ভয়াবহ একটা ভাবনা চিন্তা, এটা থেকে ওদের মুক্তি চাই। এবং 46 বছর ধরে এরা দাবি জানিয়ে যে শুধু একজন না, বহু পাশাপাশি এবং নদীর দুই পাড়ের মানুষরাও বলছেন যে এটা হলে যোগাযোগ ব্যবস্থাটা আরো উন্নত হবে, মানুষের যাতায়াতটা আরো সুবিধা হবে। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে প্রশাসনের কিন্তু সেভাবে কোনো গুরুত্ব নেই। দেখো তোমাকে যদি এই বিষয়ে আমরা আমাদের ওখানকার প্রতিনিধিকে ধরতে পারতাম তাহলে জানতাম যে ঠিক কি পরিস্থিতি চলছে পুরো তুফানগঞ্জ জুড়ে। কোচবিহারের এলাকা এতটাই ভয়াবহ অবস্থা আমরা দেখছি যে দেখো সাঁকো ডুবে গিয়েছে, তারা কিন্তু পারাপার করে, তুমি দেখলে যে জলের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে এলো। তুমি দেখো এটা তো হয়তো সাঁকোটা যে অবস্থায় ছিল হয়তো আজকের জন্য বিষয়টা ঠিক আছে যে একটা দিন চলে গেল, সামান্য ক্ষণের জন্য, মানে সাময়িকভাবে চলে, কিন্তু এটাও তো বিপজ্জনক। ওই যে জল পারাপার করে বাইক নিয়ে আসছে, কেউ হেঁটে আসছেন, অনেক বয়স্ক মানুষরাও নিশ্চয়ই নদী পারাপার করছেন এই অবস্থায়, কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ ঘটতেই পারে, কিন্তু এটাও তো বিপজ্জনক। আমরা হয়তো বলছি এখানে বসে একটা নাগরিক সভ্যতায় বসে বলছি যে এটা বিপজ্জনক, কিন্তু কোথাও গিয়ে তাদের দিক থেকে ভেবে দেখো, তাদের ওই বিপদটা মানে সঙ্গে করে নিয়ে ঘুরতে হচ্ছে, এবং ওইটার মোকাবিলা ওরা জানে যে আমাদের বাঁচতে গেলে এই লড়াইটা করতে হবে, এই লড়াইটা করেই বাঁচতে হবে, এবং এই বিপদটাকে 40 বছর ধরেই করেই আসছে। দেখো যে মানুষটি বলছেন যে 46 বছর ধরে আমরা করে আসছি, তাহলে সেই মানুষটি ছোট থেকে দেখছেন যে তারা এইভাবে বেঁচে আছেন, কিন্তু কোথায় উন্নয়নটা কোথায় রয়েছে? শুধু উন্নয়ন কেন আমি বলবো, আমি একটা মানবিকতার দিকটা তুমি ভাবো, যেখানে প্রশাসন মানে এই সমস্ত জায়গাগুলো একেবারে বলা যেতে পারে বন্যা বিধ্বস্ত এলাকা। প্রত্যেক বছরই আমরা দেখি যেখানে রায়ডাক নদীতে জলস্তর বেড়ে যায় এবং নদী তীরবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রামগুলো কিন্তু বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে। তখন গিয়ে দেখা যায় যে আমাদের জাতীয় মোকাবিলা যে সমস্ত টিম রয়েছেন তারা তাদের উদ্ধার করছে, খাবার দাবার পৌঁছে দিতে হচ্ছে। প্রত্যেকবার যদি জায়গায় একই ঘটনা ঘটছে তাহলে সারা বছর ধরে তুমি কেন্দ্রকে বলো রাজ্যকে বলো এরা কি করছে? কিন্তু এই নিয়ে এবার উত্তরবঙ্গে আবার কিছুদিন আগেও বলেছিলেন যে উত্তরবঙ্গে নাকি অনেক উন্নতি হয়েছে আমাদের রাজ্যে, আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন উত্তরবঙ্গ নাকি হাসছে, একদম ঢালোয়া সার্টিফিকেট দিয়েছে নাকি অনেক উন্নতি হয়েছে, অনেক প্রকল্প চালু হয়েছে, আবাস প্রকল্প, যাতায়াতের সমস্ত কিছু উন্নয়ন হয়েছে, প্রকল্প চালু হয়েছে, আবাস প্রকল্পের বাড়ি তৈরি হচ্ছে, এরপরে দিনের দিন বাঁধ নির্মাণ হচ্ছে না, জল বাড়ছে। সে কোথায় গিয়ে মানে তারা যে একটা আবাসের বাড়ি দেওয়া হচ্ছে কেন? যে একটা শান্তিতে মানুষের জীবনের শেষ ইচ্ছা কি থাকে, যে নিজের বাড়িতে বসবাস করা। কিন্তু তুমি দেখো যে উন্নয়নের কোনো বিষয়ই নেই। কি একটা প্রশ্ন থাকছে, খামতি তো রয়েছে। প্রশাসন কি করছে? যখন আমার বক্তব্য প্রত্যেক বছর যে জেলায় একই রকম পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে সারা বছর ধরে কেন তৎপরতার সঙ্গে ওই যে বিষয়টা ওই পরিস্থিতিটা মোকাবিলা করার জন্য প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে সে কোনো পদক্ষেপই আমরা দেখতে পাই না।
দেখো তোমার একটু অন্য খবরে যায়, একটা ভয়াবহ একটা ঘটনা, একটা মানে হাড় হিম করা ঘটনা যাকে বলতে পারি। আমরা মুর্শিদাবাদে বেশ কয়েকদিন আগে দেখিয়েছিলাম, প্রায় 14 দিন আগে থেকে একজন যুবক কিন্তু নিখোঁজ ছিলেন। পুনরায় তার দেহ পাওয়া গেছে আজকে, এবং তুমি সব থেকে ভাবলে অবাক হবে যেটা কিভাবে সম্ভব, দেওয়ালের প্লাস্টার ভেঙে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। আগে একবার প্রতিবেদন দেখাই, এই ভয়াবহ প্রতিবেদন, মানে একটা খবর আগে দেখাই প্রতিবেদন, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। পুলিশ সূত্রে খবর, যান্ত্রিক গোলযোগের জন্য কোনোভাবে দেখাতে পারছি না এখন প্রতিবেদনটি, তো আবার আলোচনায় ফিরে আসলাম। তোমাকে যেমনটা বলছিলাম যে ওই যুবক কিন্তু বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন, এবং পরিবার বারবার করে মানে ভীত সন্ত্রস্ত ছিলেন যে কোথায় গেল, 14 দিন নিখোঁজ কেন। তার বিভিন্ন জায়গায় মানে পুলিশও গুরুত্বপূর্ণভাবে তদন্ত শুরু করেছে যে কি চলছে, কি পরিস্থিতি, তাকে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, কি অবস্থা রয়েছে। তারপর হঠাৎ করে আজকে কিন্তু সেখানে তার দেহ উদ্ধার হয়েছে। তাও তোমাকে আমি বলে রাখি যে মালদার যুবক, তার দেহ উদ্ধার হয়েছে কিন্তু দিনাজপুরে, এবং সেখানে পরিবার যেটা তোমার মালদা থেকে উত্তর দিনাজপুর বারবার করে পরিবার অভিযোগ করছে যে এখানে বাড়িরই কেউ জড়িত, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে তার কাকিমার, এই যে মৃত যুবক তার কাকিমার নাম উঠে এসেছে, এবং পরিবারই অভিযোগ করেছে যে এই যে ঘটনা, এই ঘটনার সঙ্গে উনি জড়িত। তারপর আমরা দেখেছি পুলিশ তাকে গ্রেপ্তারও করেছে, তাকে আদালতেও তোলা হয়েছে। তার পরবর্তীতে কি হলো তার থেকেও এই যে একটা তুমি ভাবো হাড় হিম করা ঘটনা, এটাকে কেন বলছি যে বলা হচ্ছে যে তাকে খুন করা হয়েছে এবং দেহ লোপাট করে দেওয়ার জন্য ধরনের মানে পদক্ষেপ নেওয়া হয়েছে। জানবো ঠিক কি পরিস্থিতি আগে জানি। আমাদের মালদা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল পাল, তাকে যদি এখন পাওয়া যেত তো অবশ্যই এই বিশ্লেষণ তথ্যে আসতাম। মালদা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল পাল, উজ্জ্বলকে যদি ধরতে পারতাম। হ্যাঁ উজ্জ্বল, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। এক্সপ্রেস অনলাইনে তোমায় স্বাগত জানাই। কি পরিস্থিতি তোমার ওখানে? এই যে একটা হাড় হিম করা ঘটনা তুমি যেটা আমাদের দেখিয়েছো বা আমাদের পাঠিয়েছো, আমরাও দেখিয়েছি দর্শকদের, 14 দিন ধরে নিখোঁজ ছিলেন এই ব্যক্তি, তারপর তার মৃতদেহ উদ্ধার করা হলো এবং দেওয়ালের প্লাস্টার ফাটিয়ে তাকে উদ্ধার করা হলো। কি পরিস্থিতি, মানে আগে বলো যে এই ঘটনাটা ঘটলো কিভাবে, কি পরিস্থিতি সেখানকার? দেখো, আজ থেকে প্রায় 14 দিন আগে মালদা শহরের ঘোড়াপীর এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন পুকুরিয়া এলাকার সাদ্দাম হোসেন বলে এক যুবক। তিনি পেশায় ঠিকাদার ছিলেন এবং শ্রমিক সাপ্লায়ার ছিলেন, এবং হঠাৎই তিনি বাড়ি থেকে বেরোন এবং তারপর ইংরেজবাজার শহর থেকে তিনি নিখোঁজ হয়ে যান। সেই মর্মে 20 তারিখে ইংরেজবাজার থানায় তার স্ত্রী একটি মিসিং ডায়েরি করেন, এবং তার 2 দিন পরে একটি মহিলার নাম করে তিনি থানাতে আরেকবার ডায়েরি করেন, এবং তিনি বলেন যে আমার স্বামীকে অপহরণ করে খুন করা হয়েছে, এরকম একটা আভাস তিনি দেন। এবং এই ডায়েরি করার পরই ইংরেজবাজার থানার পুলিশ তৎপরতা সহকারে তদন্ত শুরু করে, এবং তদন্ত নেমে গতকালকে জানতে পারে যে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানা এলাকায় একটি মৃতদেহ শনাক্ত করা হয়েছে, এবং সেখানে মৃতদেহটি সাদ্দাম হোসেনের বলে জানা যায় প্রাথমিক তদন্তে। এবং তারপরে সেই মৃতদেহটিকে বডি লোপাট করার জন্য মৃতদেহকে মারার পরে অভিযুক্তরা গোটা বাড়িটাকে প্লাস্টার করে, মেঝে প্লাস্টার করে বডি লোপাটের চেষ্টা করা হয় এই বলে পুলিশ জানিয়েছে। এবং পুলিশ আরো জানতে পেরেছে যে লেনদেন সংক্রান্ত, যে ঠিকাদারের যে লেনদেন সংক্রান্ত ব্যাপার, সেই টাকা পয়সা নিয়ে কোনো একটি ঝামেলার দরুন এই অভিযুক্তরা। দেখো, এই ঘটনা তো একজনের পক্ষে করা সম্ভব নয়। এই যে একটা মানুষকে এভাবে খুন করে দেয় এবং তার দেহ লোপাট করার জন্য এই যে পরিকল্পনা করা, এটা তো একজনের জন্য সম্ভব, একজনের পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে কাদের কাদের নাম উঠে আসছে এই ঘটনায়? দেখো, বেশ কয়েকজনের নাম জানা যাচ্ছে, তবে পুলিশ তদন্তের স্বার্থে সেগুলো এখনো জানাতে চায়নি। তবে দুজনকে আটক করেছে। কাকিমা বলে যে যিনি মারা গেছেন সাদ্দাম হোসেনের কাকিমা, তাকে আটক করেছে পুলিশ, এবং তার সঙ্গে আরো একজনকে সন্দেহভাজন হিসাবে আটক করেছে। বাকিটা এখন তদন্তের সাথে সম্পূর্ণটা বলা হয়নি। আচ্ছা, তুমি বললে তার স্ত্রী অভিযুক্ত করেছিল একটা মানে মহিলার বিরুদ্ধে, তো সেই স্ত্রীটা কে ছিলেন?
মানে যিনি যার দেহ উদ্ধার হয়েছে তার স্ত্রী অভিযোগটা প্রথম জানিয়েছিলেন থানায়, সেটাই জানতে চাইছি। একদম একদম, যিনি সাদ্দাম হোসেন যে খুন হয়েছেন তার স্ত্রী প্রথম থানাতে অভিযোগ করেন 20 তারিখে, এবং তার 4 দিন পরে তিনি একটি মহিলার নাম সমেত থানাতে ডায়েরি করেন। তিনি সম্পর্কে হচ্ছে কাকিমা। আচ্ছা, কাকিমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। একদমই কাকিমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, এবং তিনি এইটাও জানান যে লিভার সাপ্লাইয়ের যে হিসাব ছিল, হিসাবে অনেকগুলো টাকা নাকি বাকি ছিল, সেই টাকার সংক্রান্ত লেনদেনের হিসাব করতে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, এবং তারপরেই রহস্যজনকভাবে তিনি মালদা শহর থেকে নিখোঁজ হয়ে যাচ্ছিলেন। সেই অনুযায়ী তিনি থানায় কমপ্লেন করেন এবং পুলিশ তদন্ত নেমে এই পুরো ঘটনার তদন্তটা পাস করে। তাহলে এই যে মৃত, যার দেহ পাওয়া গেছে, এই যে মৃত যুবক, তার স্ত্রী কি কোনোভাবে সন্দেহ আগে থেকেই করছিলেন? তো সেই সময় তিনি যখন প্রশাসনকে, পুলিশকে জানালেন যে হয়তো আমার স্বামীকে কোথাও নিয়ে গিয়ে খুন করে দেওয়া হয়েছে বা একেবারে অপহরণ করা হয়েছে, তারপরে পুলিশ কিভাবে তাদের তদন্ত কিভাবে চালিয়ে গেছে এবং তার ফলে 14 দিন পরে গিয়ে আজকে দেহ উদ্ধার হলো? দেখো, মৃত সাদ্দাম হোসেনের স্ত্রী যখন থানাতে অভিযোগ করেন এবং সাদ্দাম হোসেন যখন বাড়ি থেকে বেরোন, তখন তার স্ত্রীকে তিনি জানিয়ে বেরোন যে আমার যে লেনদেন আছে তার সঙ্গে আমি হিসাব নিকাশ করতে যাচ্ছি, এই বলে তিনি বাড়ি থেকে বেরোন। এবং এই অনুযায়ী তার স্ত্রী থানাকে কমপ্লেন করেন যে উনি যার বাড়িতে গেছিলেন তারাই অপহরণ করে মালদা জেলা থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় নিয়ে যায়, এবং সেখানে গিয়ে অপহরণ করেন এবং খুন করে বডি নিজেরই বাড়ির ঘরের দেওয়ালের মধ্যে গেড়ে সেখানে প্লাস্টার করে দেন। তো মানে এই যে ওনার স্ত্রী বলছে যে তাকে অপহরণ করে দিনাজপুরে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে কি এই যে আসা যাওয়া, পারিবারিক যে আসা যাওয়া, সেটা কি থাকতো? মানে উনি কি জানতেন, পরিবার কি জানতো যে এই যুবক প্রায় এই দিনাজপুরের তপন এলাকা ওখানে উনি যান, বা তার কি পারিবারিক কোনো যোগাযোগ রয়েছে? হ্যাঁ, দেখুন, তার সঙ্গে পারিবারিক যোগাযোগ বলতে তার বাড়িতে যাওয়া আসা ছিল এবং হিসাব নিকাশ দীর্ঘদিনের আলাপও ছিল, এবং নিজেদের মধ্যেই এই টাকা পয়সার সংক্রান্ত নিয়ে এই ঝামেলাটা এত দূর পর্যন্ত গড়িয়েছে। আচ্ছা, তোমায় একটু থামাই, আগে প্রতিবেদনটা এক ঝলক দেখে নি, তারপর আবারও আসছি কিছু প্রশ্ন তোমার কাছে, সঙ্গে থাকো। পুলিশ সূত্রে খবর, সাদ্দাম নাদাব মালদহের ইংরেজবাজার শহরের এক আত্মীয়ের বাড়িতে থাকতেন। গত 14 দিন ধরে তার কোনো খোঁজ না মেলায় পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় ছিলেন। অবশেষে সোমবার দক্ষিণ দিনাজপুরের তপন এলাকায় একটি মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ সেটি শনাক্ত করে এবং দেখা যায় সেটি নিখোঁজ সাদ্দামের দেহ। আমার ভাইকে রাত্রেবেলা পুলিশ ভাইকে পাওয়া গেছে, বলছে ওকে কেটে গেড়ে প্লাস্টার করে দিয়েছে। এটা পড়ছে রায়গঞ্জ, না ওটা পড়ছে তপন থানা, আর গ্রামের নাম হলো শিউরি। ওর বাপের বাড়িতে ছাদের নিচে ডাইনিং এর পাশে বাথরুম আছে, ফুদে বেড়ে প্লাস্টার করে দিয়েছে ওখানে। এই ঘটনার তদন্তে নেমে ইংরেজবাজার থানার পুলিশ সাদ্দামের কাকিমাকে গ্রেপ্তার করেছে। জানা গেছে অভিযুক্ত কাকিমা বাবার বাড়ি দক্ষিণ দিনাজপুরের তপনে, সেখান থেকেই সাদ্দামের মৃতদেহ উদ্ধার হয়েছে। সাদ্দামের মৃতদেহ উদ্ধারের পরেই ক্ষোভে ফেটে পড়ে গোটা পরিবারের সদস্যদের অভিযোগ সাদ্দামের কাকিমাই এই খুনের ঘটনায় জড়িত, আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আর বেঁচে নেই, আর যে কাজটা করেছে মৌমিতা হাসান আর রহমান মিলে কাজ করেছে, আর সুরাপও আছে মিলে। 3 জনের নামে ওরা কিডন্যাপ করে আমার স্বামীকে কিডন্যাপ করার 5 দিন পর তারা আমাকে মেরে ফেলেছে। আমি অভিযোগ জানাচ্ছি কি ওদের নামে ওদের 3 জনকে ফাঁসি হয়, মৃত্যুর বদলে মৃত্যু দেবে। তাকে হুমকি দিয়েছিল কি 50 লাখ টাকা রেখেছে, তুই নিজের বোরকে খুঁজে বের করবি, তো করে নে। মৃত সাদ্দামের পরিবারের অন্যান্য সদস্যরা এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছেন এবং তদন্তের পর বিস্তারিত তথ্য সামনে আসবে বলেই জানান পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় পুকুরিয়া এবং ইংরেজবাজার উভয় এলাকাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখলে প্রতিবেদনটা? দেখো, ইংরেজবাজার মালদা থেকে যদি উজ্জ্বলকাবারও পাওয়া যেত তাহলে জিজ্ঞাসা করতাম যে এই যে ইংরেজবাজার থানার পুলিশ ওই অভিযুক্ত মহিলাকে গ্রেপ্তার করেছে, তাকে আজকে কোর্টেও প্রডিউস করা হয়েছিল, তার পরবর্তী আপডেট কি? হ্যাঁ, দেখো, অভিযুক্তকে আজকে সকালে তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে আদালতে নিয়ে যাওয়া হয়, এবং আদালতে নিয়ে যাওয়ার পথে তিনি এটাই বলেন যে সাদ্দাম হোসেন নাকি তাদের বিরুদ্ধে নাকি প্রাণনাশের হুমকি এবং স্বামীকে মেরে ফেলার হুমকি এবং টাকা পয়সা নিয়ে প্রচুর হুমকি দিত, শারীরিকভাবে নির্যাতন করতো, এমনই অভিযোগ করেছেন অভিযুক্ত। এবং উল্টো দিকে সাদ্দাম হোসেনের স্ত্রী আরো জানিয়েছেন যে এগুলো সব ভুল তথ্য দিচ্ছেন, ভুল অভিযোগ করছেন, এবং তার সঙ্গে যে লেনদেনের সম্পর্ক ছিল, সাদ্দাম হোসেন নাকি অনেকগুলো টাকাই নাকি পেত, সেই
টাকা পয়সা লেনদেন সংক্রান্ত নিয়ে এই বিবাদ সৃষ্টি হয় এবং সেখানে বিবাদ থেকেই তারা খুন করেন এবং দেহ লোপাটের চেষ্টা করেন। মানে এই পারিবারিক অশান্তিটা পূর্ব থেকেই ছিল, অনেক আগে থেকেই ছিল? হ্যাঁ, বেশ কিছুদিন ধরে এই অশান্তিটার যে ঠিকাদার শ্রমিক পাঠানোর যে কাজ পেশায় যুক্ত ছিল তার কাকিমা এবং কিন্তু আমার প্রশ্ন এখানেই রয়েছে উজ্জ্বল, যে এই যে ঘটনা, এই যে তাকে খুন করা হলো এবং একদম প্লাস্টার করে দেওয়া হলো, এটা তো একজনের পক্ষে সম্ভব নয়। সেক্ষেত্রে মানে এইটার সাথে আর কার সঙ্গে যুক্ত রয়েছে বা কিভাবে এই ঘটনা সম্পূর্ণ করলো, মানে অভিযুক্তর কোনো বক্তব্য? মানে শুধুমাত্র কাকিমাকে কেন অভিযুক্ত, না আরো কেউ আছে কিনা, আরো কেউ রয়েছে কিনা, সেটাও তো একটা গুরুত্বপূর্ণ। দেখো, আমরা যতটুকু তথ্য পেয়েছি সেখানে অভিযুক্ত অ্যারেস্ট যে হয়েছে তার সঙ্গে আরো 2 থেকে 3 জন থাকতে পারে। পুলিশ এই বিষয়ে এখনো তদন্তের স্বার্থে তেমন কিছু জানায়নি, এইটুকুই আপডেট এখন পর্যন্ত আমরা পেয়েছি। আচ্ছা, ময়না তদন্তের কোনো তথ্য, তার কি কোনো রিপোর্ট পাওয়া গেছে? না, দেখো, আজকে সকালে বডি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট এখনো আমাদের হাতে পৌঁছায়নি। রিপোর্ট আসলে বাকি বিস্তারিতটা আমরা জানতে পারবো, যে কিভাবে মারা হয়েছিল, বডি কতদিন আগে মারা হয়েছিল, এই অবস্থা। একেবারে আরেকটা প্রশ্নে আসবো, যে পুলিশ এই যে তদন্ত তাদের চালালো, এই যে 4 দিন ধরে, সে নিখোঁজ হয়ে যাবার 4 দিন পর থেকে অভিযোগ করা হয়েছিল তার পরিবার তরফ থেকে, 14 দিন ধরে, এই যে পুলিশ কিভাবে তাদের তদন্ত চালালো এবং কি করে বুঝলো যে ওই জায়গায় গিয়ে এরকম একটা পরিস্থিতি? সেক্ষেত্রে কি 2 জেলার পুলিশের মধ্যে কি তৎপরতা কিভাবে লক্ষ্য করা গেছে? দেখো, পুলিশ প্রথমে তদন্তে নেমেই সাদ্দাম হোসেনের যে মোবাইল ফোন ছিল সেই মোবাইল ফোনের টাওয়ারের সূত্র ধরেই তারা জানতে পারে এবং কাকিমার ওপরে যে সন্দেহভাজন হয় কাকিমাকেও জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেখানেই জানা যায় কাকিমা তারপরে ধীরে সুস্থে সব বলতে থাকে এবং মোবাইলের টাওয়ার লোকেশন থেকে দক্ষিণ দিনাজপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে পুকুরিয়া থানার পুলিশ এবং আমাদের ইংলিশ বাজার থানার পুলিশ 3টে টিম একসঙ্গে কাজ করেই এই তদন্তের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। দেখো, তো পুরো হাড় হিম করা ঘটনা, তোমার জেলায় এই ধরনের একটা এত বড় গুরুত্বপূর্ণ ঘটনা, মানে একদম নৃশংস ভাবে তাকে হত্যা করা হয়েছে বলা যেতে পারে। এই পরিস্থিতি সত্যি হাড় হিম করা, মানে আবারও প্লাস্টারের মধ্যে থেকে দেহ হত্যা, একেবারে যে প্লাস্টারের মধ্যে থেকে দেহ আমরা দেখেছিলাম এর আগে ভিন রাজ্যে হয়েছিল, এবার আমাদের রাজ্যে এবং আমাদের কাছাকাছি এই জেলায় পরিস্থিতি, এরকম পরিস্থিতি। এই খবরের উপরে আরো আপডেট তুমি আমাদের পাঠাতে থাকো অবশ্যই। এর পরবর্তীতে কি হলো, ময়নাতদন্তের রিপোর্ট কি বলছে, পুলিশ কতটা তদন্ত এগিয়ে নিয়ে গেলেন, এই সমস্ত কিছু আপডেট নিয়ে অবশ্যই আমাদের সাথে আবারও থাকবে উজ্জ্বলকে অনেক ধন্যবাদ। উজ্জ্বল পাল মালদা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি, তিনি জানালেন বিস্তারিত এই বিষয়টা সম্পর্কে। একটা হাড় হিম করা ঘটনা, তুমি দেখো এই যে ঘটনা, এটা কিন্তু সিনেমা স্ক্রিপ্টের থেকে কিছুটা কম কিছু নয়। আমরা আগে দেখেছিলাম যে তাকে খুন করে দেওয়া হয়েছে এবং তাকে এক জায়গায় প্লাস্টার করে রাখা হয়েছে, এটা ভিন রাজ্যে কোথাও গিয়ে, সেইটারও একটা যেন প্রতিচ্ছবি আমাদের এবার দেখতে পাচ্ছি। মানে এটা একটা ভয়ের সৃষ্টি করছে তোমার আমার প্রত্যেকটা সাধারণ মানুষের মধ্যে, রাগ থেকে সেই রাগটা এই জায়গায় পৌঁছে যাচ্ছে যে একটা সামান্য একটা ঘটনা, টাকা পয়সা লেনদেন হোক, সেই ঘটনা তো কথা বলেও মেটানো যায় স্বাভাবিকভাবে। এটা কি মানে এই ধরনের কিছু করে নিলে মানে খুন করার পর মানে তার প্রমাণ লোপাটের জন্য তাকে সিমেন্টে প্লাস্টার করার, এই যে এটা তো পুরো পরিকল্পিতভাবে একটা ঘটানো একটা ঘটনা, দুর্ঘটনা। আমরা জানি না এর পরবর্তীতে কি আপডেট হয়, পুলিশ কোন পথে তদন্ত এগিয়ে নিয়ে যায়, অবশ্যই সেই দিকে নজর রাখবো। এবার একটু পুরুলিয়ার দিকে আসি। দেখো, গরম দিনের দিন বাড়ছে এবং তুমি জানো পুরুলিয়ার দীর্ঘদিনের একটা সমস্যা, এই জঙ্গলমহল এলাকা লাগোয়া যে এলাকা, দীর্ঘদিনের সমস্যা জলের সমস্যা। সেই জলের সমস্যা নিয়ে আগে প্রতিবেদনটা দেখাই, তারপর আসছি আলোচনায়। পুরুলিয়া জেলার একটি প্রতিবেদন দেখি যেখানে জলের সমস্যা নিয়ে আমরা বারবার কথা বলেছি, আগে প্রতিবেদনটা দেখি। ঘড়িতে তখন সকাল 6টা। মানবাজার থানার অন্তর্গত ঝড়বাগদা মোড়ে শুরু হয়েছে পথ অবরোধ। মানবাজারের ঝাড়বাগদা গ্রামের মাঝিকুলি এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক মাস ধরে তারা পানীয় জল পাচ্ছেন না। এই তীব্র গরমে জলের অভাবে জনজীবন বিপর্যস্ত, বাধ্য হয়েই তারা পথে নেমেছেন। অবরোধ আমরা পানীয় জলের জন্য করেছি। সমস্যা হচ্ছে এখানে যে জল সাপ্লাই আছে, জল সাপ্লাই সমস্ত জায়গাতে হচ্ছে একমাত্র ঝাড়বাগদা বাদ দিয়ে, হ্যালো, আর দীর্ঘ 7 দিন পানীয় জল নেই এখানে, ঠিক আছে, যার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে আজকে এখানে পথ অবরোধ করছে। অবরোধের জেরে রাজ্য সড়কে আটকে পড়ে বহু যানবাহন, নিত্যযাত্রী থেকে শুরু করে জরুরি পরিষেবার গাড়িও দীর্ঘক্ষণ আটকে থাকায় চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার থানার বিশাল পুলিশ বাহিনী, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। এরপর অবরোধের খবর পেয়ে মানবাজার 1 নম্বর ব্লকের বিডিও দেবাশিস ধরও ঘটনাস্থলে উপস্থিত হন। বিডিও দেবাশিস ধর বিক্ষোভকারীদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। তার আশ্বাসে প্রায় 9টা নাগাদ অবরোধ তুলে নেন অবরোধকারীরা। তো খবর পেয়ে আমি ছুটে এসেছি, আমি দেখলাম এদের সমস্যা, কথা বললাম সবার সঙ্গে,
তো আমি নিজে আসবো, অন্য লাইন ডিপার্টমেন্ট যারা যারা আছে সবাইকে নিয়ে আসবো, খতিয়ে দেখবো যাতে এই এলাকার যে জলের সমস্যা আছে স্থায়ী সমাধান করা যায়। আসলে আমার এটা জানা ছিল না যে এরা আগে অবরোধ হয়েছে এখানে, আমি আসলে কখনো হয়নি। তো আমি দেখছি, খতিয়ে দেখবো যে কিভাবে সমাধান করা যায়, আশা করি স্থায়ী সমাধান করতে পারবো আমরা। তবে এখানেই শেষ নয়, অবরোধ তোলার পরই মাঝিগুলি গ্রামে পানীয় জলের ট্যাঙ্কার পৌঁছয়, যা প্রমাণ করে এই অবরোধ এবং বিক্ষোভের ফলেই প্রশাসন নড়ে চড়ে বসেছে। আশা করা যায় এই ঘটনার পর মানবাজারের পানীয় জলের সমস্যা সমাধানে প্রশাসন আরও সক্রিয় হবে। মানবাজার থেকে বংশীধর সিংহের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেখো মানবাজারে কি অবস্থা, জলের সংকট, মানে একাধিকবার ওরা কিন্তু অবরোধ করেছে। আমরা আগেও দেখেছি যে জলের সমস্যা নিয়ে, জলের দাবি নিয়ে তারা বারবার করে প্রশাসনের কাছে গেছে, কোনো সুরাহা হয়নি, প্রশাসন কোনো নজর দেয়নি। এই যে একটা জলের সমস্যা, যখন গিয়ে অবরোধ করলো তারপরে গিয়ে প্রশাসন নড়ে চড়ে বসে এবং সঙ্গে সঙ্গে অবরোধ করার পর আমরা দেখলাম যেটা যে ব্লক প্রশাসনের যিনি আধিকারিক রয়েছেন তিনি সেখানে পৌঁছেছেন এবং আশ্বাস দেন, এবং তারপরেই কিন্তু সেই গ্রামে জলের যে ট্যাঙ্কার সেটা পৌঁছে দেওয়া হয়। কিন্তু এই অবরোধ হলো, তারপর প্রশাসন সক্রিয় হলো, এটা কেন? একটা মানুষের বেঁচে থাকার যে অধিকার, তার সঙ্গে যে পর্যাপ্ত পরিমাণের বিশুদ্ধ পানীয় জলের অধিকার, এটাও তো রয়েছে। তো সেখানে প্রশাসন এতটা মানে নিরুপায়, মানে কি বলবো, ওদের তো কোনো ভূমিকাই নেই। 7 দিন ধরে বন্ধ ছিল, এক মাস ধরে পানীয় জলের সমস্যায় ওরা ভুগছে এবং 7 দিন ধরে পুরো বন্ধ। কি করবে মানুষগুলো? পরিস্থিতিটা কিরকম আগে জানবো। আমাদের প্রতিনিধি রয়েছে মানবাজার থেকে, আমাদের প্রতিনিধি বংশীধরকে। কোনো যান্ত্রিক ত্রুটির জন্য হয়নি, যোগাযোগ করা সম্ভব হয়নি। একেবারেই আবার ফিরবো, আবার যদি তাকে কোনোভাবে ধরা যায় নিশ্চয়ই তার কাছ থেকে জানবো পরিস্থিতি কেমন। তুমি দেখলে যে রাস্তাঘাট একদম অবরোধ করে সকাল 6টা থেকে কিন্তু জলের জন্য অবরোধ করা হয়েছে এবং পানীয় জলের জন্য। তুমি ভাবো বাঁচা যায় না, একেবারে তুমি ভাবো অনুশ্রী, একটা জায়গায় কিন্তু বারবার করে প্রতিবাদ করা হচ্ছে, বারবার করে প্রশাসনের কাছে যাওয়া হচ্ছে, ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে, লিখিত অভিযোগ করা হচ্ছে যে আমাদের জল দাও, জল। এই গরমেই তীব্র দাবদাহ গরমের মধ্যে জলের চাহিদা বারবার করে মানবাজার কেন পুরুলিয়ার একাধিক জায়গায় কিন্তু আমরা দেখিয়েছি। তার ফলেও গিয়ে বলছে যে 1 মাস ধরে জল নেই। যেহেতু 1 মাস ধরে জল নেই, তারা কি, তোমার কি মনে হয় না কি তারা প্রশাসনকে জানে? এবং আমার সব থেকে বক্তব্য হচ্ছে যে গ্রামে জল নেই সেই গ্রামের যিনি পঞ্চায়েত রয়েছেন তিনি কি করছেন? তিনি কেন প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন না? তার নিজের গ্রাম, নিজের এলাকার মানুষকে, আমি তো আমার এলাকার মানুষকে আগে সমস্ত কিছু সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, সেটাতে দেখলাম যে কোথাও কিছু নেই। তারা গিয়ে আজকে সকাল থেকে এবং অবরোধের পর গিয়ে সেই খামতিটা মেটানোর জন্য এবং তুমি দেখলে যে মানে জাতীয় সড়ক অবরোধ করার ফলে তুমি বুঝতে পারছো যে ওটা একটা গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, সেখানে কিন্তু বাস, লরি সমস্ত কিছু পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই সমস্ত যানবাহনে বা সেই বাসে যাত্রীরা তারাও তো সমস্যায় পড়ছে। একটা তো জনজীবন, সেটা তো কোথাও গিয়ে একটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এই অবরোধ করার ফলে। যেমন আমরা প্রথমেও দেখেছিলাম যে একদিনের বন্ধের ফলে শিলিগুড়িতে কি অবস্থা, সেইটা তারই একটা মানে একটা ছোট প্রতিচ্ছবি বলা যেতে পারে এই যে জলের জন্য। এবং এখানে এটাও আমি বলছি যে কোনো সমস্যায় হলে তার মুখোমুখি করার জন্য বা তার যেমন ভাবে ফল আসার মানে ফলের প্রাপ্তির জন্য তো এই অবরোধ করতে হবে, অবরোধ মানে সেটাই অবরোধে নামতে হবে। তারপরে গিয়ে পরিস্থিতিটা সেটাই এসে গেছে, মানে তুমি গিয়ে তোমার প্রশাসনকে জানাবে যে আমার এটা দরকার, প্রশাসন কিন্তু সেটাতে নজর দেবে না। যখন গিয়ে দেখা যাবে একটা বৃহত্তর আন্দোলন হচ্ছে, একটা গিয়ে বৃহত্তর অবরোধ হচ্ছে, বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে, তখন দেখা যাবে যে প্রশাসনের টনক নড়ছে এবং প্রশাসন বলছেন যে এটা তো আমার আগে জানা ছিল না, এখন আমি জেনেছি, এখন আমি সমাধান করে দিয়েছি, অতএব আমি এই বিষয়ে আর কিছু জানি না। তা কোথায় গিয়ে পড়ে তুমি পরিস্থিতিটা ভাবো, সবাই চুপ। যেখানে 1 মাস ধরে বন্ধ, মানে সেখানে পানীয় জল পাচ্ছে না, তারা তো জানিয়েছে, তারা অবশ্যই প্রশাসনকে জানিয়েছে। আমার বক্তব্য যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, বা দেখো যদি আমরা একদম রাজনৈতিক স্তর হিসাবে দেখি তাহলে এলাকা ভিত্তিক তো কিছু রয়েছে, মানুষজন রয়েছেন যারা কিন্তু নিজের এলাকায় কি উন্নয়ন হলো, নিজের এলাকার মানুষটা কিভাবে বাঁচছে, তাদের কি অবস্থা, তাদের কি দরকার, সেইগুলো গিয়ে আমরা ব্লকে জানাই। এই প্রথম তো আগে গ্রাম পঞ্চায়েত প্রধান, তারপরে এইভাবে তো উঠবে। এবার তাহলে সেই গ্রামে নিশ্চয়ই গ্রামের যিনি দেখাশোনা করেন বা গ্রামের যিনি জনপ্রতিনিধি তিনিও রয়েছেন, এলাকাতেও রয়েছেন, তো সেখানে গিয়ে তাদেরকে পথ অবরোধ করতে হচ্ছে, জাতীয় সড়ক অবরোধ করতে হচ্ছে। সংবাদ মাধ্যমে পরিস্থিতিটা দেখেছে, সংবাদ মাধ্যমে পরিস্থিতি দেখানোর পর প্রশাসন
গিয়ে বুঝেছে যে হ্যাঁ আমার মানে ব্লক প্রশাসন বুঝেছে যে আমার ব্লকের মধ্যে এই গ্রাম, এখানে জলের সমস্যা। তাহলে ভাবো সবাই নিজেরটা নিয়ে কতটা গুছিয়ে নিচ্ছে, আমার এলাকার মানুষদের কি সমস্যা, আমি যদি কোথাও, আমাকে তো আগে সেটা সর্টেড করতে হবে, আমাকে বাঁচতে হবে যে এই মানুষগুলোর জন্য এই চাই। এবং তুমি দেখেছো দীর্ঘদিন পুরুলিয়া জেলায় কিন্তু জলের সমস্যাটা যেন একটা খুব স্বাভাবিক মনে হচ্ছে যে হ্যাঁ পুরুলিয়া ওখানে তো জলের সমস্যা, কিন্তু হবে কেন? মানুষের বেঁচে থাকা যে খাদ্য, অন্ন, বস্ত্র, এই যে সমস্তগুলো অধিকার, একটা যে মানে বেঁচে থাকার যে অধিকার, তার মধ্যে তো তাদেরকে গুরুত্বপূর্ণ একটা দিক রয়েছে যে তাকে বিশুদ্ধ পানীয় জলটা পৌঁছে দেওয়া। তো সেক্ষেত্রে কি করছে প্রশাসন, কি করছে? বারবার করে দেখো এই একই প্রশ্ন যদি আমরা এই সমস্ত প্রতিনিধিদেরও আমরা করে থাকি যে প্রশাসন কি করছে, তাদেরও কিন্তু বক্তব্য এক যে প্রশাসন বারবার জানানো সত্ত্বেও কোনো সুরাহা নেই, প্রশাসন কিন্তু নিশ্চুপ, তাদের কোনো বক্তব্য নেই। প্রশাসন একটা জায়গায় তুমি দেখলে যে ব্লক আধিকারিক যিনি রয়েছেন তিনি বললেন যে আমি জানতাম না যে আগেও এখানে অবরোধ হয়েছে। তো আপনি কেন জানতেন না? তিনি নাকি জানেন তার এলাকার মধ্যে অবরোধ চলছে, তার মধ্যে এই সংকট রয়েছে। তুমি ভাবো যে এই পরিস্থিতি এবং এই যে স্বীকারোক্তিগুলো কত সহজে করে ফেলা যায় না, যে আমার এলাকা, আমি যেখানকার দেখাশোনার ভার নিয়েছি, যে আমি আমার এলাকাকে ডেভেলপ করব, আমি উন্নয়ন আনবো, বা কিছুটা যে উন্নয়নের যে আলো সেটার কিছুটা পৌঁছে দেওয়ার অ্যাটলিস্ট চেষ্টা করব। সেখানে উনি বলছেন যে আমি তো জানি না এর আগে জলের জন্য এখানে বিডিও অফিসার, হ্যাঁ আধিকারিক মানে ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক বলছেন যে আমি জানি না এখানে জলের জন্য হয়েছে, আজকে আমি জেনেছি, আজকে আমি ট্যাঙ্কার পাঠিয়ে দিয়েছি, ব্যাস। অবরোধের পর গিয়ে রাস্তায় নামার পর গ্রামবাসীরা তারপরে গিয়ে এখন চুপ, এখন আর এই বিষয় নিয়ে কিছু বলতে চাই না, তাহলে আমি আমার কাজ করে দিয়েছি। কিন্তু এটা তো শেষ নয় যে ট্যাঙ্কার পাঠিয়েছে, স্থায়ী সমাধান চায়। তারা বলছে আমাদের জলের জন্য স্থায়ী সমাধান চাই এবং পানীয় জল মানুষের, তুমি দেখেছো ওই সমস্ত এলাকাগুলো বা সে সমস্ত মানুষগুলো, তুমি জানো জঙ্গলমহল এমনিও অনেক দিন পর একটা উন্নয়নের আলো এসেছে, এবং সেখানে সেই সমস্ত মানুষগুলোকে প্রথম সারিতে নিয়ে আসার জন্য কাদের সতর্কতার প্রয়োজন, কাদেরকে আরো এগিয়ে আসতে হবে? অবশ্যই প্রশাসনকে এগিয়ে আসতে হবে যে প্রত্যেকটা জায়গায় উন্নয়ন পৌঁছে দেওয়া যাক। তুমি দেখো উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সমস্ত জায়গাতে উন্নয়নের ছবিটা একই। আর সব থেকে বড় কথা, সব বিষয়ে দেখলাম আজকে যতগুলো প্রতিবেদন দেখানো হলো আর যতগুলো বিষয় নিয়ে আলোচনা হলো, সমস্ত কিছুর মধ্যে একটা কমন ফ্যাক্টর যে প্রশাসন কোনোভাবেই তৎপরতাভাবে কাজ করছে না, আর খামতি রয়ে যাচ্ছে প্রশাসনের তরফ থেকে। মানে প্রশাসনের তো খামতি রয়েছে, মানে সব জায়গাতেই কত, মানে আমি তুমি আমরাই বা রোজ প্রত্যেকদিন উন্নয়ন চাই উন্নয়ন চাই, এটা নিয়ে কত বলবো? তুমি দেখো যখনই নির্বাচনে গিয়ে আসছেন, উত্তরের নেত্রী দক্ষিণের নেত্রী উত্তরে যাচ্ছেন, বলছেন যে উত্তরবঙ্গ হাসছে। তুমি দেখেছো একাধিক জেলায় চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, একাধিক চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, শ্রমিকরা ভিন রাজ্যে চলে যাচ্ছে দিনের দিন। তারপরেও কিন্তু এত উন্নতির প্রকল্পে মানে উন্নতি হয়েছে ভালো সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। তুমি এটাও দেখবে যে যখনই উত্তরবঙ্গ সফরে উনি যাচ্ছেন যে এতগুলো প্রকল্পের উদ্বোধন, এতগুলো সেটাই কোথায়, সেই তো শিলান্যাস হচ্ছে, প্রকল্পের উদ্বোধন হচ্ছে, কিন্তু সেই প্রকল্পের যে সমস্ত গ্রাহকরা রয়েছেন, সেই প্রকল্পের যে সমস্ত সুবিধাভোগী, তারা কি সুবিধা ভোগ করতে পারছে না? আমার ওটাই তো প্রশ্ন। এই তো আমরা তো প্রতিবেদনে তুলে ধরলাম যে তারা সুবিধা ভোগ করতে পারছে না, কিন্তু প্রশাসন বলে যাচ্ছে যে আমরা একদম তৎপরতার সাথে এই প্রকল্প চালু করে এবং এত উন্নয়ন করেছি, কিন্তু কোথাও সব দিক থেকে দেখতে পাচ্ছি যে কোনো দিক থেকে প্রশাসন কাজও করেনি, উন্নয়নও হয়নি, কোনো দিক থেকেই প্রশাসন তৎপর নয়। যদি বংশীধরকে পাওয়া যেত একবার, তাহলে আমরা জানতাম যে পুরুলিয়ার অবস্থাটা ঠিক কিরকম। দীর্ঘদিন ধরে কিন্তু মানে বৃষ্টি হচ্ছে না বলে একটা জলের সমস্যা ছিল, এবং গ্রীষ্মকালে প্রচন্ড গ্রীষ্মের ফলে যে দাবদাহ বাড়ছে, তার ফলে কিন্তু একাধিকবার আমরা দেখিয়েছি যে পানীয় জলের সংকট। দেখো প্রত্যেক দিন তুমি দেখবে পুরুলিয়া, মানবাজার, ঝাড়গ্রাম একাধিক এলাকায় জলের সমস্যা নিত্য। আমরা এমনও ছবি দেখেছি যে বিশুদ্ধ পানীয় জল না পেয়ে খালের জল থেকে তুলে রান্না করছে, খালের জল খেয়ে বেঁচে রয়েছে মানুষ। এই প্রতিবেদন আমরা দেখিয়েছি। মানে এটা তো সভ্যতার বর্বরতা ছাড়া আর কি? এটা আমরা বলছি যে আমরা সভ্যতা, আমরা এই উন্নয়ন হয়েছি, মানে উন্নয়ন কোথায় পরিস্থিতি? সে সমস্ত মানুষগুলো কেন বঞ্চিত? একটা উন্নয়ন প্রশাসন যখন একটা প্রকল্প তৈরি করছে, সেই প্রকল্পের আওতাভুক্ত আমরা সবাই, কারণ প্রশাসন কারোর একার না, প্রত্যেকের প্রশাসন। তাহলে কি এটা শুধু কি ভোটের এই একটা চাওয়ার, ভোট পাওয়ার জন্য একটা শুধু আশ্বাস দেওয়া? মানে
সেটাই তো মনে হচ্ছে, তারপরে সেই কোনো কাজ নয়, সেই ছবিই তো ফুটে উঠছে। তুমি দেখো আমাদের রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, তুমি দেখলে কুচবিহারে কি অবস্থা, বাঁধ নেই দীর্ঘদিন, 40 বছর ধরে বাঁধের দাবি জানিয়েছে, কিন্তু আজও বাঁধ হয়নি। সেই বাঁশের সাঁকো বর্ষায় ডুবে যায়, আবার তৈরি হয়, ওইভাবেই মানুষ বেঁচে রয়েছে। আমরা তো ভাবছি যে এই যে বিপজ্জনক, কিন্তু তাদের কাছে জীবনে বেঁচে থাকাটা, জীবন মানে সংকটটা কোথায়, তাদের লড়াই করে বাঁচতে হচ্ছে এবং জীবনকে চালাতে গেলে এইগুলো প্রয়োজন, প্রত্যেকটা ক্ষেত্রে লড়াই করে বাঁচতে হচ্ছে। ওনাদের সাথে যদি আমরা কথা বলি, তুমি দেখেছো আমাদের মানে যে প্রতিনিধিরাও কথা বলেন যে আপনাদের কি চাইছেন, আপনারা কি চাইছেন, ওনারা একটাই বলেন যে আমাদের যেটা সমস্যা, খুব ছোটখাটো সমস্যা, সমস্যা সমাধান করে একটা পানীয় জলের সুবিধা, একটা রাস্তা, একটা পাকা বাঁধ, এটা একটা মানে গ্রাম জীবনের আর কি চাহিদা এদের রয়েছে, কিন্তু এগুলো থেকেই তো মানুষ বঞ্চিত হচ্ছে। কোথাও কোথাও মানে কিছুই হচ্ছে না, কোথায় তাহলে উন্নয়নটা কোথায় হচ্ছে? উন্নয়ন তো মানে এই যে চুপ সরকার চলছে শুধুমাত্র ভোটের জন্য, শুধুমাত্র ভোটের জন্য, সেই প্রতিচ্ছবি তো বারবার করে আমরা দেখতে পাচ্ছি। এবং তাহলে এরকম আশ্বাস দেয়া হয় ভাই কেন? সেটাই তো এখন প্রশ্ন, যে এই আশ্বাস কি চিরকাল আশ্বাসই থাকবে, নাকি সেই আশ্বাসের ফল হবে কোনো কিছু, একেবারে সেই আশ্বাসটা কোনোদিন সত্যি হবে এবং মানুষ একটা দেখতে পাবো যে না, একটা সাজানো গোছানো আমাদের রাজ্য, সেই রাজ্য একদম সত্যি প্রত্যেকটা মানুষ উন্নয়নের কাছে পৌঁছেছে এবং উন্নয়ন কি এবং সেই উন্নয়নের ফলে তারা সুবিধা ভোগ করতে পারছে। এরকম আমরা প্রথমে একদম যে প্রতিবেদনে ছিলাম, তুমি দেখবে যে শিলিগুড়িতে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছিল এবং সেই সংঘর্ষের জেরে প্রায় 24 ঘন্টা ধরে বন্ধের ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। তার ফলে আজকে সারা দিন শিলিগুড়ি শহরে যে জনজীবন যে বিপর্যস্ত হয়েছে, নাগরিকদের যে এত ভোগান্তি চরমে পৌঁছেছে, ঠিক কি পরিস্থিতি ছিল আগে সেখানকার আমাদের প্রতিনিধি রয়েছে, আগে শুনবো। ঋত্বিক, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত, প্রথমবারের জন্য তোমাকে অনলাইনে পাওয়া গেছে। তোমার জেলায় আজকের পরিস্থিতি কি রকম? তুমি আমাদের জানিয়েছিলে সকালে যে একটা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে 24 ঘন্টা ধরে বন্ধ চলছে এবং তার ফলে যে মানুষের মধ্যে যে একটা চরম দুর্ভোগ, আমরা দেখলাম যে একাধিক দোকান বন্ধ এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে রাস্তাঘাট পুরোপুরি ভাবে ফাঁকা। কি পরিস্থিতি চললো আজ সারাদিন তোমার শহরে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সকাল থেকে শহর শিলিগুড়ি, তোমার কথা কোনোভাবে শোনা যাচ্ছে না। হ্যাঁ বলো। দুদিন আগে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল, গত শনিবার কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের তরফে যে সোমবার 24 ঘন্টা ব্যাপী কিন্তু শিলিগুড়ি বন্ধের ডাক দেওয়া হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদের তরফে। এবং তারপরে আজ সকাল থেকে কিন্তু শিলিগুড়ি জুড়ে বিভিন্ন জায়গায় কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিশ্ব হিন্দু পরিষদ, বঙ্গীয় হিন্দু মহামঞ্চ এবং বজরং দল, এই 3 সংগঠনের কার্যকর্তারা সকাল থেকে কিন্তু শিলিগুড়ির আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে যান এবং শহর শিলিগুড়িতে বিভিন্ন ভাবে কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি ঘটে। প্রথম দিকে যদি ঘটনাটা বলি, সকালে কিন্তু বিভিন্ন যে সিকিম, এই মুহূর্তে সিকিমের পরিস্থিতি কিন্তু বিপজ্জনক এবং সিকিম থেকে পর্যটকরা কিন্তু নামছেন, সমতলে নামছেন এবং শহর শিলিগুড়ি যেহেতু একমাত্র পথ সকলের জন্য এবং সে কারণে সকালবেলা কিন্তু শহর শিলিগুড়িতে ভিন রাজ্যের যেমন একাধিক গাড়ি প্রবেশ করেছে, ঠিক তেমনই সিকিমের একাধিক পর্যটকরা শহরে নামেন এবং সেই সময় কিন্তু এই যারা বন সমর্থকরা রয়েছেন তারা কিন্তু জোরপূর্বক ভাবে সমস্ত গাড়ি কিন্তু রাস্তায় থামিয়ে দেন এবং সেই রাস্তার মধ্যে সেই সমস্ত গাড়ির মধ্যে যারা যাত্রীরা ছিলেন তাদেরকে কিন্তু জোরপূর্বক নামানো হয় রাস্তায়, যার মধ্যে কিন্তু অধিকাংশই পর্যটকরা ছিলেন এবং তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ হয়ে যান। এবং আরেকটি বিষয় যদি তোমাকে জানিয়ে রাখি, শিলিগুড়ির উল্লেখযোগ্য একটি জায়গা শিলিগুড়ি জংশন, যেখানে সমস্ত রকম সরকারি বাস থেকে শুরু করে বেসরকারি বাস কিন্তু প্রবেশ করে এবং সকালবেলা সমস্ত বাস যখন সেই এলাকায় প্রবেশ করে এবং পর্যটকরা যখন সেই গাড়িগুলির মধ্যে ছিল, পর্যটকরা যখন নামে সেই বাসগুলির থেকে এবং সামনে যে সমস্ত খাবারের দোকান, হোটেল বা বিভিন্ন জিনিস রয়েছে সেখানে যখন তারা খেতে যায়, সেই সময় কিন্তু জোরপূর্বক সমর্থকরা, যারা বন্ধের সমর্থকরা রয়েছেন, তারা কিন্তু সেই হোটেলগুলি থেকে সেই পর্যটকদেরকে বের করে দেন জোরপূর্বক এবং সেই হোটেলগুলি বন্ধ করে দেন, যে কারণে কিন্তু সমস্যায় পড়তে হয় পর্যটকদের। অনেকে কিন্তু ক্ষোভ উগড়ে দেন যে তাদের কিন্তু মেডিসিন রয়েছে, সকালের মেডিসিন রয়েছে, যে কারণে কিন্তু তাদের সকালে খাবার খাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এই বন্ধের জন্য কিন্তু তারা কোন রকম ভাবেই কিন্তু সুরাহা পাচ্ছিলেন না। অত সকালবেলা কিন্তু উত্তপ্ত পরিবেশ থাকে গোটা শহর শিলিগুড়িতে এবং যত বেলা বাড়ে
তখন কিন্তু শিলিগুড়ির পরিস্থিতি গরমাগরমির দিকে চলে যায়। যেমন একদিকে প্রসূতি মহিলাকে কিন্তু ছাড়া হয় না। জানা যায় একটি টোটোতে একটি প্রসূতি মহিলা হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন, সেই সময় কিন্তু প্রসূতি মহিলাকেও কিন্তু জোরপূর্বক টোটো থেকে নামানোর চেষ্টা করে আন্দোলনকারীরা। তবে সেই মুহূর্তে সাংবাদিকরা সেখানে উপস্থিত থাকায় তারা কিন্তু সেই টোটোকে ছাড়তে বাধ্য হয়, এমনটা ঘটনা উঠে আসে। এই সময় পুলিশ প্রশাসন কি করছিল? দেখো, তোমাকে জানিয়ে রাখি, পুলিশ প্রশাসন কিন্তু সকাল থেকেই নজরদারিতে ছিলেন। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা খোঁজ কিন্তু এই ঘটনা যাতে উত্তপ্ত না হয় সেদিকে কিন্তু নজর রাখছিল। জানিয়ে রাখি, ডিসিপি আমাদের শিলিগুড়ির ডিসিপি রাকেশ সিং তিনি মোতায়েন ছিলেন, পাশাপাশি শিলিগুড়ি থানার আইসি তিনি ছিলেন, অর্থাৎ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা কিন্তু সকাল থেকেই ছিলেন। এই ঘটনায় এই যে এই বন্ধের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু বারংবার পুলিশের সাথে বচসা হয় আন্দোলনকারী বা বন্ধ সমর্থককারীদের। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু শিলিগুড়ি থানার আইসি তিনি কিন্তু খোদ আহত হন, তার হাতে কিন্তু আঘাত হয়েছে তিনি, এমনটাই কিন্তু জানা যায়। ঝংকার মনে যে দৃশ্য কিন্তু আমরা নিজেরাও দেখিয়েছি এক্সপ্রেস নিউজের পর্দায়, ঝংকার মনে পুলিশের সাথে যে বচসা, সেই বচসায় শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস তিনি কিন্তু আহত হন, হাতে কিন্তু আঘাত লেগেছেন এবং সেখান থেকে কিন্তু 8 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। গোটা শিলিগুড়ি এবং মাটিগাড়া চত্বর, যেই মাটিগাড়া থেকে কিন্তু এই ঘটনার সূত্রপাত। জানিয়ে রাখি, গোমাংস সংক্রান্ত এই ঘটনায় কিন্তু গত শুক্রবার এই ঘটনার সূত্রপাত হয় এবং শুক্র শনিবার দুদিন কিন্তু উত্তপ্ত থাকে শিলিগুড়ির সংলগ্ন মাটিগাড়া এলাকা এবং সেই ঘটনারই আজ কিন্তু আছড়ে পড়ে শহর শিলিগুড়িতে এবং আজ কিন্তু তার প্রতিফলন হিসেবে 24 ঘন্টার বন্ধ কিন্তু শিলিগুড়ির বুকে হয় এবং শিলিগুড়িতে সেই বন্ধ যারা দেখেছিলেন তারা কিন্তু বলছেন কোথাও না কোথাও বন্ধ কিন্তু সফল হয়েছে। তবে সাধারণ মানুষদের কিন্তু বলতে গেলে ভোগান্তি হচ্ছে, কেননা মার্কেট থেকে শুরু করে বাড়ি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু বন্ধ ছিল সকাল থেকে। আমরা দেখলাম যে একাধিক দোকানপাট সমস্ত কিছুই বন্ধ রয়েছে, তার ফলে বিকালের দিকে মানে 24 ঘন্টার যে বন্ধ ডেকেছিল এই যে পরিষদ, তার ফলে বিকালের দিকে সেখানকার পরিস্থিতি কেমন? কিছুটা কি স্বাভাবিকের দিকে এগিয়েছে নাকি একই পরিস্থিতি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, বিকেলেও কিন্তু একই পরিস্থিতি রয়েছে, কেননা আমরা কথা বলার চেষ্টা করি মানুষের সাথে, জনসাধারণের সাথে, তারা কিন্তু একটাই কথা বলছেন যে প্রাণ আগে ব্যবসা পরে, প্রাণটা বাঁচা থাকলে কিন্তু ব্যবসা অবশ্যই হবে। তাই তারা কিন্তু কোনো মতেই আগের থেকে আভাস পেয়ে গিয়েছিলেন যে আজ কিন্তু গন্ডগোল পাকবে শহর শিলিগুড়িতে, যে কারণে কিন্তু অনেকেই ফেস্টিভ মোডেও কিন্তু রয়েছেন। অনেকে কিন্তু আজকের বন্ধকে কেন্দ্র করে তারা কিন্তু অনেকে পাহাড় সফরে চলে গিয়েছেন, আবার অনেকেই বলছেন যে আজ যখন বন্ধ রয়েছে সকাল থেকে উত্তপ্ত পরিবেশ, সেক্ষেত্রে বিকেলে তারা ভীতগ্রস্ত রয়েছেন, তারা কিন্তু দোকানপাট খুলতে চাইছেন না। তারা বলছেন যে যদি দোকান খোলা হয়, যদি কোনো রকম ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে দায়ভার কে নেবে? মানে ব্যবসায়ীরাও আগে থেকে একটা অনুমান করেছিলেন যে যদি খোলা হয় সেক্ষেত্রে একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে ব্যবসা করতে গিয়ে হয়তো উত্তেজনা আরো চরমে পৌঁছলো, সেই জন্য আগে ভাগে নিজেরাই একটা প্রোটেকশন নিয়ে নিয়েছে এবং এই বন্ধটাকে এক প্রকার প্রায় মেনেই নিয়েছে বলা যেতে পারে। একেবারেই। কবে তোমার শহরের পরিস্থিতি স্বাভাবিক হয় অবশ্যই সেই সমস্ত আপডেট আমাদের পাঠিও। আজকে একেবারেই সময় নেই ঋত্বিক, তোমার অনেক ধন্যবাদ অনলাইনে থাকার জন্য। আবারও আসবো তোমার সঙ্গে, অনেক বিষয় নিয়ে খবরের আপডেট রাখবো, তোমার কাছে জানবো। অনেক ধন্যবাদ তোমাকে ঋত্বিক। শিলিগুড়ি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ঋত্বিক শীল, জানালো শিলিগুড়ির আজকে সারাদিন শহর শিলিগুড়ির ঠিক পরিস্থিতি কি অবস্থায় রয়েছে। দেখো অনুশ্রী, আজকে সময় একদমই শেষের দিকে, তো বিদায় নিতে হবে। আর আমরা আমাদের এক্সপ্রেস নিউজের পর্দায় আমরা এই প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো। এক্সপ্রেস অনলাইন এখনকার মতো শেষ হলো, কিন্তু এক্সপ্রেস নিউজ কিন্তু সব সময় রয়েছে আপনাদের পাশে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। আজকের মতো আজকে এখানে শেষ করছি, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।